হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণা আজ ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। ৫ অভিযোগ প্রমাণের দাবি, প্রসিকিউশনের মৃত্যুদণ্ডের আশা। ফের আগুন, বোমাবাজি, উপদেষ্টার বাড়িসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ। ফার্মগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ, একজন আটক। ৫টি গাড়িতে আগুন, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি করছে একটি গোষ্ঠী, বলছে বিএনপি। একটি দলকে খুশি করতে প্রশাসনের রদবদলের অভিযোগ জামায়াতের, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। এনসিপিতে ভাঙন ধরাতে সক্রিয় বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি, অভিযোগ আক্তারের। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানতে চান নাসির উদ্দিন। খুলনায় ঘরের মধ্যে নানি ও 2 নাতিকে পিটিয়ে ও থেতলে হত্যা। জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, ধারণা স্বজনদের। জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আজ। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার 10টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলছেন, নারী বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কি সাজা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কৌতূহল। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনের পরিণতিও রায়ের দিনই স্পষ্ট হবে। আপনারা জানেন যে প্রসিকিউশন নিশ্চিত করেছে সোমবারের রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে সে বিবেচনায় শেখ হাসিনার এমন কোনো অনুকম্পার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। শেখ হাসিনা দণ্ডিত হলে ট্রাইব্যুনালের সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা আসলে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের আজকে রায় হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে 11টার দিকে ট্রাইব্যুনাল 1-এ এই রায়টি উঠবে এবং তার পরপর আসলে ঘোষণা করা হবে। এই যে মামলাটির অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের যে মামলার রায় ঘোষণা হবে, সেই রায়কে উপলক্ষে কিন্তু পুরো যে আদালত চত্বর রয়েছে অর্থাৎ ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের যে গেটগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থা যদিও কয়েকদিন ধরেই রয়েছে, তবে আজকের বিষয়টা একটু অন্যরকম, কারণ আজকে নিরাপত্তার ব্যবস্থাতে আরও বেশি জোর দেওয়া হয়েছে।
আরও যারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বলতে গেলে সেনাবাহিনীর সদস্যরাও এখানে এসেছেন, বিশেষ করে পুলিশ সদস্য যারা বেশ কয়েকদিন ধরেই আসলে এখানে দায়িত্বর অবস্থায় রয়েছেন। তবে তাদের সংখ্যাও ধীরে ধীরে কিন্তু আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি বিজিবির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, র্যাব এবং সাদা পোশাকে ডিবির সদস্যরা সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিতি বাড়িয়েছেন। যদিও সকাল থেকে এই মুহূর্তের চিত্রটা কিছুটা অন্যরকম, কেননা এই সময়টিতে আসলে পুলিশ বা যারা আইন শৃঙ্খলা সদস্য রয়েছেন তাদের শিফট পরিবর্তন হয়, অর্থাৎ এই সময় কিছুটা শিফট পরিবর্তন হচ্ছে এবং এই সকাল থেকে যে সকল সদস্য এখানে আসবেন সেই সকল সদস্য কিন্তু বেশি সংখ্যক সদস্য নিয়ে এখানে উপস্থিত হচ্ছেন, এমনটি আমরা আমাদের চিত্রে দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে উপস্থিত হয়েছেন। কড়া নিরাপত্তা, অর্থাৎ এই পুরো ট্রাইব্যুনাল, হাইকোর্ট এই এরিয়া জুড়েই কিন্তু কড়া একটি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শুধু এই ট্রাইব্যুনাল এলাকায় নয়, আমরা রাজধানীর বিভিন্ন মোড়েও দেখেছি যেখানে বিভিন্ন মানুষ যারা সিএনজি বা মোটরসাইকেল ব্যবহার রাস্তাঘাটে চলাচল করছেন তাদেরকেও কিন্তু চেক করেই আসলে ওই মোড় থেকে ছাড়া হচ্ছে। আর এই যে ট্রাইব্যুনালের সামনের যে সড়কটি রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়ার যে সড়ক, এই সড়কটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। যদিও জরুরি প্রয়োজনে যারা যাচ্ছেন তাদেরকে সঠিক পরিচয় এবং কোথায় যাচ্ছেন এই বিষয়গুলো এবং তাদেরকে চেকিং করার পরেই এখান থেকে ছাড়া হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে আজকের এই রায়টি ঘিরে বেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে ব্যাপকভাবে করা হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ট্রাইব্যুনালের সামনে থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানী সহ বিভিন্ন স্থানে আবারও যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে মোটরসাইকেলে এসে পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এনসিপি কার্যালয় সহ বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা ঘটেছে। বাড্ডায় বাস এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাম্পিং করা লেগুনায় অগ্নিসংযোগ করা হয়। ফার্ম গেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করে পুলিশে দেয় জনতা। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার রাত ৯টা সিসিটিভিতে দেখা যায় হেলমেট পরা এক ব্যক্তি রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসা উদ্দেশ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনী ও বোম্ব স্কোয়াডের সদস্যরা। পুলিশ জানায় পরিবেশ উপদেষ্টা এ সময় বাসায় ছিলেন, তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ওনার বাসা থেকে কিছুটা দূরে গলির মুখে সেখানে মোটরসাইকেল যোগে দুইজন দুষ্কৃতিকারী দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবার মোটরসাইকেল যোগে সেখান থেকে পালিয়ে যায়। আশেপাশের সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং দুষ্কৃতিকারীদের আমরা ধরার চেষ্টা করছি। একই সময় বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনেও ঘটে ককটেল বিস্ফোরণ। এ সময় উপস্থিত জনতা ধাওয়া দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে মতিঝিলে টিএনটি বাস স্ট্যান্ডে ককটেল নিক্ষেপ করা হয়। এর আগে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনেও বোমাবাজির ঘটনা ঘটে। ফার্মগেটের রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ করে এক ব্যক্তি, পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে। মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়া হয়। একই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। মানবতা বিরোধী অপরাধের রায়কে ঘিরে হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়। ধামরাই ও সাভারে পুরল থেমে থাকা বাস। এদিকে গাজীপুরে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী ঘোড়াশাল সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় একজনকে আটক করে জনতা।
মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায় রোববার রাতে এক ব্যক্তি কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখার নিচতলায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন টের পেয়ে দ্রুত আগুন নেভায়। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই রাতে মোটরসাইকেলে এসে কয়েকজন পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদি এলাকায় আসে। পরে গাছ কেটে রাস্তা অবরোধ করলে কিশোরগঞ্জ পাকুন্দিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলে। রাত 10টার দিকে দুটি মোটরসাইকেলে 3 জন লোক ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসের জানালা ভেঙে আগুন দিয়ে পালায়। এ সময় আশপাশের লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। রাত 9:30টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী ঘোড়াশাল সড়কের ওপর ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে শেখ হাসিনার রায় ঘোষণা ঘিরে নাশকতা ঠেকাতে ফেনী শহরের বিভিন্ন সড়ক মোটরসাইকেলে মহড়া দিয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করছে জাতীয় ছাত্র শক্তি। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থেকে বের হওয়া মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। পরে মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় ছাত্র শক্তির নেতারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রাস্তায় বিশৃঙ্খলা করে শেখ হাসিনাকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা হাসিনার অপরাধকে লঘু করার চেষ্টা করবে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না। ফেসিবাদের পক্ষে যারা ইনিয়ে বিনিয়ে এখনো ভয় উৎপাদন করছেন, আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার দেখবে। শহীদ আবু সাইদের মা, আসিমার মা, মুক্তার মা, শেখ হাসিনার বিচার থেকে কালকে সন্তুষ্ট হবেন। জানমাল রক্ষায় গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার দুপুরে ওয়্যারলেস বার্তার মাধ্যমে পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি। ডিএমপি কমিশনার জানান, আইন মেনেই এ নির্দেশনা দিয়েছেন তিনি। বলেন, জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয় তাহলে গুলি চালাতে পারবে পুলিশ। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে তাহলে চুপচাপ বসে থাকবে না পুলিশ। শেখ হাসিনার মামলার রায় ঘিরে নাশকতার চেষ্টা রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। দেশ জটিল সংকটে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর নানা দাবিতে আন্দোলন কর্মসূচিতে অনিশ্চয়তা বাড়ছে ঘোষিত সময়ের ভোট নিয়ে। এসবের মধ্যেই বাড়ছে রাজনৈতিক দলের মতানৈক্য। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমানে দেশ জটিল সংকটে পড়েছে। একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। যে এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা থেকে নির্বাচিত সরকার। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার রায় ঘোষণা ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। অরাজকতার রুখে দিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে এবং একটা মহল এটা নিয়ে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে যে আমরা
গণতান্ত্রিক এখানে প্রতিষ্ঠা করব। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের পছন্দ মতো রদবদলে নষ্ট হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। এতে একটি দলকে খুশি করা হচ্ছে বলে অভিযোগ জামায়াতের। সমমনা ৮ দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। ৫ দাবিতে অব্যাহত থাকবে ৮ দলের আন্দোলন। এই গণভোটের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ৮ দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি, তাই ৫ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে সমমনা ৮ দল। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। এই ভাষণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে। পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। প্রশাসনে পছন্দ মতো রদবদল শুরু হয়েছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে বলে মনে করে জামায়াত। একটি দলকে খুশি করার জন্য এই কাজগুলো হচ্ছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, পছন্দ মতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই ১ সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেয়িং ফিল্ড। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি, আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তিনি কি কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছে? গণভোটের সংস্কার প্রস্তাবে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ৮ দলের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে, দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এনসিপির মধ্যে ভাঙন ধরাতে অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি, এমন অভিযোগ করে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে অপপ্রচার। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানতে চেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ভোটের আগে প্রায়ই নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। রোববার সন্ধ্যায় রংপুরে নবান্ন মেলায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, এনসিপিতে ভাঙন ধরানোর অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি। সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা গুজব। গণভোট প্রক্রিয়ায় সরকারকে অটল থাকার আহ্বানও জানান আখতার। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাকে নিয়ে যে আদেশ জারি করা হয়েছে, তার যে অস্পষ্টতাগুলো রয়েছে সেগুলোকে যেন অতি সত্বর স্পষ্টভাবে ব্যাখ্যা সহকারে জাতির কাছে উপস্থাপন করা হয়। কোনো দলের চাপে পড়ে সে ব্যাখ্যায় যেন কোনো ধরনের ক্ষমতা কেন্দ্রিকভাবে ব্যাখ্যা করা সম্ভবপর হয়। পরবর্তীতে যাদের হাতে ক্ষমতা যাবে তারাই সেটা যেমন করে ইচ্ছে তেমন করে এই আদেশটাকে ব্যাখ্যা করতে পারবেন, সেই সুযোগটাকে যেন তারা বন্ধ করে দেয়, সেই আহ্বানটা আমরা সরকারের কাছে রাখতে চাই। এদিন সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম তোলেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কার কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরকারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানানোর আহ্বান জানান তিনি। খলিলুর রহমান স্যার, যিনি হলেন আমাদের সামরিক উপদেষ্টা রয়েছেন, উনি হলো আমাদের ইন্ডিয়াতে সফর করেছেন। আমরা সরকারকে আহ্বান জানাবো, সেই সফরটা কি জন্য হয়েছে, কেন করেছেন, আমাদের একটা দোয়াশা তৈরি হয়েছে যাতে জাতির সামনে এটা স্পষ্ট করা হয়। কারণ আমরা ভারতকে দেখেছি যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, ফেসিবাদী সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে। সার্জিস আলম বলেন, আসন্ন নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করবে জাতীয় নাগরিক পার্টি। বড় একটি দায়বদ্ধতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে প্রশ্নবিদ্ধ হতে পারে ইসি। দ্বিতীয় দিনের সংলাপে রাজনৈতিক দলগুলো আরও বলছে, পেশি শক্তি ও প্রভাব মুক্ত ভোট আয়োজনের বিকল্প নেই।
জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধান বাতিল চান রাজনীতিকরা। এ সময় গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সব দলের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। জানান, বিতর্ক মুক্ত থেকে কাজ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রোববার দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে ইসি। সকাল বিকাল 2 পর্বে আমন্ত্রণ জানানো হয় 12টি দলকে। তৃণমূল বিএনপি ছাড়া সংলাপে যোগ দেয় 11টি দল। সংলাপের শুরুতে নির্ধারিত আসন গ্রহণ নিয়ে বাগড়াবাঁধে ইসলামী ঐক্যজোট দলের 2 দাবিদার নিয়ে আমন্ত্রণপত্র যাচাই করে একটি অংশের প্রতিনিধিদের বের করে দেন ইসি সচিব। এ ঘটনায় কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে সব আসনে না ভোট, জোটে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বাদ দেওয়া সহ দাবি দেওয়া তুলে ধরেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব। যেসব এলাকাগুলো ফেসিবাদী শক্তির আধিপত্য বেশি, এরা আমরা অনেকেই জানি, আপনারাও জানেন, এই জায়গাগুলো যেন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা। সাদাকে সাদা বলবে, কালোকে কালা বলবে, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল আমরা প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে আমরা দেখতে চাই। নির্বাচনের দিন গণভোট হলে কমিশন প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও শঙ্কা জানান অনেকে। গণভোটে যদি 5% ভোট না পড়ে, সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। প্যাকেজে যদি নির্বাচন হয় হানা ভোট হয়, আমি বলি এটা অকার্যকর হয়ে যাবে। গণভোটটা যেন শেষ পর্যন্ত একটা হাস্যকতকে যেন পরিণত না হয়। কমিশনাররা বলেন, ভোটে পেশি শক্তির অপব্যবহার, অপপ্রচার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বে অবহেলা করলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দিকে যদি তাকিয়ে থাকেন যে দেখি না ওরা কিভাবে নির্বাচন করতে পারে, কখনোই সম্ভব না, এবং আমরা ওই চ্যালেঞ্জ নিবও না। যারা পেশি শক্তি দেখাবে, যারা অপপ্রচার ছড়াবে, যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাত দুষ্ট আচরণ করার চেষ্টা করবে, সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা চেয়ে সিইসি বলেন, বিতর্কের ঊর্ধ্বে উঠে কাজ করবে ইসি। আমরা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াইতে চাইনি, একদম না। আমরা রাজনৈতিক বিতর্ক থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি, এখন পর্যন্ত সেইভাবেই আছি। আমরা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াইতে চাই না। এ সময় দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। যানজট কমাতে ঢাকার 2 সিটিতে 70টি ডাইভারশন চালু। নতুন নিয়মে অনেক জায়গায় উল্টো দুর্ভোগ বাড়ার অভিযোগ গাড়ির ধীর গতিতে বিপাকে চলাচলকারীরা। খুলনার লবণচড়ায় নানি ও 2 নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাজ শেষে রাতে বাড়ি ফিরে 3 জনের নিথর দেহ দেখতে পান শিশুদের বাবা মা। স্বজনদের অভিযোগ, জমি বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। আদরের 2 সন্তানকে হারিয়ে আহাজারি থামছেই না মায়ের। শুধু মাই নয়, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রোববার দুপুরে খুলনার লবণচড়া এলাকায় ইট বা লাঠির আঘাতে 3 জনকে হত্যা করা হয়। নিহত 55 বছর বয়সী শাহিতুন্নেসা ও তার 8 বছর বয়সী নাতি মুস্তাকিন ও 7 বছর বয়সী নাতনি ফাতিহা আহমেদকে নিয়ে লবণচড়া নিজ বাড়িতে থাকতেন। শিশু দুটির মা বাগেরহাটের রামপাল ভূমি অফিসে এবং বাবা KM শেফার আহমেদ খুলনা চেম্বার অব কমার্সে চাকরি করায় নাতনিদের দেখাশোনা করতেন নানি নিজেই। স্বজনদের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে 3 জনকে হত্যা করা হতে পারে। আমি বাসায় এসে ডাকিছি, ওর মাস্টার আসতে পড়াতে, কোথায় সারা দিচ্ছে না ওরা। পরে আমি দেখি ঘর এটাও দরজা আটকানো, ওপাশটাও দরজা আটকানো। বাসা থেকে কান্তি কান্তি দৌড়ে চলে আসে। তখন আমার বাসা থেকে আমার ফোন দিছে যে তোমার বড় ফুফুর মেয়ে তন্নি ও কান্তি কান্তি বেরোয় গেছে, তাড়াতাড়ি তুমি বাড়ি আসো, মনে হয় খুলনায় কোনো ওকে বাসায় কোনো ঝামেলা হয়েছে। আমার ভাগ্নি যে নাম বলিছে তারে আমরা ফাঁসি চাই। জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি থেতলানো আঘাত এবং একটি রক্তমাখা ইট আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা মনে করতেছি হয়তোবা ইটের আঘাত, ইট দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছে। আমাদের ক্রাইম সিন টিম তারা এখান থেকে অন্যান্য আনুষঙ্গিক আলামত যেটা পাওয়া যাবে সেটি তারা সংগ্রহ করছে। শিশু দুটি স্থানীয় একটি মাদ্রাসায় 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। স্বামী প্রবাসে স্ত্রীকে প্রায় করা হতো নির্যাতন। নরসিংদীতে পারিবারিক কলহের জেরে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মরদেহ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়েছেন তারা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের।
নরসিংদীর রায়পুরার বগডর গ্রামের ফারুকের সঙ্গে শারমিনের বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকায় প্রায়ই শ্বশুরবাড়ি নির্যাতনে বেশিরভাগ সময়ই শারমিনকে বাবার বাড়িতে কাটাতে হয়। স্বামী প্রবাস থেকে এসে বাড়ি নির্মাণ করার 2 মাস আগে সে শ্বশুরবাড়ি যায়। রোববার সকালে শারমিন চালের পোকামারা বিষ খেয়েছে বলে জানানো হয় স্বজনদের। তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় ফেলে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে অভিযোগ শারমিনের পরিবারের লোকজনের। 7 বছর জামাই বিদেশ থাকাইছে, আমার মায়ের আমার কাছে লাগছে। জামাই বাইতেছে 2 মাস হইছে, 2 মাস হইতে জামাই ঘর দর বাঁধছে, বাইন্দা ঘরটা গুছাইছে না মা আজ সকালে বাইরে লাগছে, শাশুড়ি মাইরা লাগছে। প্রাথমিক ম্যানেজমেন্ট করার পরে রেফারেলের পরামর্শ দেই, তো তাৎক্ষণিকভাবে তারা অ্যাম্বুলেন্স আনতে গেছে বলে গেল, ইতিমধ্যে আর কি আমরা বাঁচাতে পারি। ফারুক শারমিন দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, ভৈরব। পটুয়াখালীতে গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় রোববার সন্ধ্যা 7:30টার দিকে কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মুকুলের বাড়িতে এক প্রতিবেশী নারী এসে ঘরের লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। মৃত মুকুল ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী ও তার ভাই। অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির করা মামলায় পরোয়ানা জারি হলে আত্মসমর্পণ করেন তারা। কোনো প্রমাণ ছাড়াই হয়রানিমূলক মামলার অভিযোগ মেহজাবিনের আইনজীবীর। আইনি জটিলতায় জনপ্রিয় অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে তার বিরুদ্ধে হয়েছে মামলা। 27 লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে করা ভাটারা থানার মামলায় রোববার সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান। এর আগে গত 10 নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে মিথ্যা মামলা দাবি করলেও আদালত চত্বরে ক্যামেরায় কথা বলেননি এই অভিনয় শিল্পী। তার আইনজীবী জানান, হয়রানির উদ্দেশ্যে কোনো প্রমাণ দাখিল ছাড়াই মামলাটি করা হয়েছে। এজাহারে ঘটনাস্থল হাতিরঝিল উল্লেখ করলেও মামলা করেছে ভাটারা থানায়। ঘটনাটা পুরো সাজানো, কারণ এই বাদীর সাথে এই মেহজাবিন চৌধুরী এবং তার ভাইয়ের কোনো পরিচয় নাই। অভিনয় জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে, এই প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাদী অবৈধভাবে লাভবান হয়েছে এবং এই ঘটনা সাজিয়ে একটা মামলা করেছে। মামলার বাদী আমিরুল ইসলামের দাবি, মেহজাবিনের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর বুটিকের ব্যবসার জন্য আর্থিক লেনদেন হয়। তবে ব্যবসা শুরু না করায় টাকা ফেরত চাইলে হাতিরঝিলের এক রেস্তোরাঁয় নিয়ে মারধর করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তার। তার ভাই অজ্ঞাত আরও 3-4 জন আমার থাবা চোপ্পা দিয়ে একটা গাড়ি করে নিয়ে যায়। ঘণ্টাখানেক পরে আমার চোখ খোলার পরে আমি দেখি হাতিরঝিল। আমাকে বলে তাদের কাছে যদি টাকার জন্য আর বাসার সামনে যাও, এই মারি এখানে ফেলাই দিল। রোববার আত্মসমর্পণ করে মেহজাবিন ও তার ভাই জামিন আবেদন করলে মঞ্জুর করেন আদালত। 18 ডিসেম্বর আসামিদের জবাব দাখিলের দিন ধার্য করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 600 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 10 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। এছাড়া রেলে পণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যান প্রকল্পে রাষ্ট্রের 358 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে 600 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার মামলার অনুমোদন দিল সংস্থাটি। অর্থ লেনদেন করে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং এর অপরাধ সংগঠিত করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের আবেদনে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রেলের আয় বাড়াতে 2023 সালে পণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যান প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। 358 কোটি টাকায় 125টি লাগেজ ভ্যান কেনা হয়েছিল পণ্য, লাগেজ ও দ্রুত নষ্ট হয় এমন দ্রব্য পরিবহনের জন্য। তবে লাভ দূরে থাক, উল্টো রেলের গলার কাটায় পরিণত হয় এই প্রকল্প।
দুদক বলছে লক্ষ্য অনুযায়ী রেলের আয় তো বাড়েনি, বরং এগুলো বেড়েছে লোকসানের বোঝা। প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামান, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাংলাদেশের রেল অবকাঠামোতে প্রয়োজন না থাকা সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে লাগেজ ভ্যান ক্রয় করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করত রাষ্ট্রীয় 358 কোটি টাকার আর্থিক ক্ষতি সাধনের অপরাধে মোট 6 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। দুদক বলছে বাস্তবিক বাজার চাহিদা বিবেচনা না করেই 358 কোটি টাকার প্রকল্প নেয় রেলওয়ে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। চড়া আপেল, কমলা, মাল্টার বাজার দামের ঊর্ধ্বগতিতে নাগালের বাইরে ক্রেতা। রমজানে ফলের দর আরো বাড়ার শঙ্কা, উচ্চ শুল্কই কারণ বলছেন আমদানিকারক। যানজটের দুর্ভোগ কমাতে গত 7 মাসে 2 সিটিতে 70টি ডাইভারশন চালু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। তবে কোথাও কোথাও সুফলের চেয়ে বেড়েছে অসহনীয় দুর্ভোগ, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সেলিম আহমেদের ছবিতে ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। রাজধানীর যানজট কমাতে সম্প্রতি 70টি জায়গায় ডাইভারশন করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। বেশিরভাগ ক্ষেত্রেই এর সুফল মিললেও নগরবাসীর দাবি কিছু জায়গায় ঘটেছে চরম বিপত্তি। নতুন ডাইভারশন ঘিরে নতুন করে ভোগান্তিতে পড়েছেন অনেক এলাকার যাত্রী ও বাসিন্দারা। যেমন পুরান ঢাকার ধুলাইখালের পুরো এলাকাটি এই ডাইভারশনের কারণে ধুঁকছে। আগে রায়সাহেব বাজার মোড় হয়ে নিম্ন আদালতের সামনে দিয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে থামতো সদরঘাটের বাসগুলো। বর্তমানে রায়সাহেব বাজার থেকে সোজা ধুলাইখাল হয়ে বানিয়ানগরে ইউটার্ন নিয়ে আবার রায়সাহেব বাজার হয়ে চলে যাচ্ছে গন্তব্যে। বাস ঢুকার পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য প্রচন্ড লস হইতেছে। এখানে পার্টিরা দূরে দূর থেকে আসতে পারতেছে না। বাস কিনা যেমনি ঢুকে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে যাত্রী ও বাসিন্দারা তো বটেই, দুর্ভোগে আছেন ওই এলাকার ব্যবসায়ীরাও। গাড়ির ধীরগতি আর তীব্র যানজটে চলাফেরাই কঠিন হয়ে দাঁড়িয়েছে নতুন এই নিয়মের ভুক্তভোগী সদরঘাটের যাত্রীরা। অভিযোগ আছে বাস ড্রাইভার ও হেলপারদেরও। আমাদের এই রোডে চলতে ভীষণ পরিমাণ কষ্ট হয়। আগে আমরা ভিতরে যে নামতাম, এখন নামাই দিতেছে, দুর্ভোগের শিকার। দুনিয়ার যানজট, এর চামগড় সদরঘাটেই ভালো ছিল। একদিকে সড়কে যানজট, অন্যদিকে ফুটপাত ও সড়ক দখলে থাকায় নাকাল হচ্ছেন পথচারীরাও। ফুটপাত দখল করে যে ব্যবসাগুলো হচ্ছে সেটা রাস্তায় স্কুইজ হয়ে যাচ্ছে, যাতে করে যানবাহনগুলো স্মুথলি চলাচল করতে পারছে না। তীব্র যানজট আর গাড়ির ধীরগতি হয়ে দাঁড়িয়েছে ধুলাইখালের গলার কাঁটা। তবে সদরঘাটের বাস নিয়ে বিকল্প কোনো চিন্তা নেই খোদ কর্তৃপক্ষের কাছেও। এসব কারণে ধুলাইখালের 10,000-এরও বেশি দোকানের 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানই এখন হুমকির মুখে। মূল কারণ ধুলাইখালের স্থবির সড়ক। এই জামের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য যা আছে, স্কুল কলেজ, আমার মা বোনেরা কেউ স্কুল কলেজে ঠিক পছন্দ, যদি 1 ঘন্টার স্কুলে যাওয়ার ওই স্কুলে যেতে 3 ঘন্টা পর যায়। যদিও ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগের দাবি সদরঘাট এলাকার যানজট নিরসনে নেওয়া হয়েছে এই উদ্যোগ, যার সুফলও মিলছে অনেকাংশে। বাসগুলো ওদিকে যাওয়ার ফলে ওখানকার ট্রাফিক তো একটু বেড়েছে খুব স্বাভাবিকভাবেই। যে অসুবিধাগুলি হচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং আমরা এটাকে স্মুথ করার চেষ্টা করছি। ভাঙা রাস্তাগুলিকে রিপেয়ার করতে হবে, তাহলে দেখবেন যে গাড়ি অত্যন্ত দ্রুত চলতে পারবে এবং এখানে যানজটের পরিমাণ একেবারেই কমে যাবে। শুধু ধুলাইখাল নয়, গোটা রাজধানীতে ডাইভারশনের কারণে বেশ কিছু জায়গায় এমন দুর্ভোগ নিত্যদিনের। অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ট্রাফিক বিভাগ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। বরিশালে থামছে না অবৈধ দখলদারদের দৌরাত্ম্য। ফুটপাত থেকে সড়ক সবটাই দখলের মহোৎসব। উচ্ছেদের মাস না পেরোতেই ফের দখল। অর্ধ কোটি টাকার চাঁদাবাজি হয় সড়ক থেকে। যদিও সংশ্লিষ্টরা বলছেন উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল শহরের বান্দ রোড এলাকার কেডিসি কলোনির প্রবেশদ্বার। কয়েকদিন আগে এখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও মাস না পেরোতেই তা আবার দখলে নিয়েছে দোকানিরা। এমন অবস্থা বরিশাল মহানগরী জুড়েই। একদিকে উচ্ছেদ আর অন্যদিকে দখলে নাজেহাল বাসিন্দারা। অভিযোগ উঠেছে খোদ সিটি কর্পোরেশনের অনুমতি নিয়েই গড়ে উঠেছে এসব দোকান। যদিও আয়ের কোনো বিকল্প না থাকায় বাধ্য হয়ে ফুটপাতে বসেছেন তারা। সিটি কর্পোরেশনে গেছি, আমরা তো অসহায় মানুষ, তার স্যারের কাছে যাইতে স্যার অনেক বিরক্ত হয়ে তারপর বলছে যে আপনারা রাজার মতন করে নেন। এলাকার বর্ডার আমরা নিরিবিলি বইয়া চা পানি খামু, আমরা
অফিস বানায় সেটা। শহরের বেলস পার্ক, চৌমাথা লেক পার্ক, পোর্ট রোড, গির্জা মহল্লা, চকবাজার, বগুড়া রোড ও নাজির মহল্লা সহ অন্তত 20টি এলাকার ব্যস্ততম সড়ক দখলে রয়েছে ভ্রাম্যমাণ দোকানি ও অবৈধ পার্কিংয়ের। অভিযোগ রয়েছে এসব দোকান থেকে প্রতিদিন মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ফলে এসব এলাকার অপ্রশস্ত সড়কের যানজট নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ট্রাফিক সদস্যদের। রাস্তাঘাটে যানজট হয় এবং গাড়ি ঘোড়া স্লো হয়ে যায়, কাজের ওরকমের স্পিড মানে আমরা স্মুথলিভাবে কাজ করতে পারি না। প্রতিদিন এই থাল প্রতি আপনার দেই 100 টাকা করে খাজনা, তারপর মালিক সমিতি আছে 20 টাকা। ওটা তো ভাই জানি না, আমগরে মানে স্লিপ দেয় বুঝছেন, সিটি কর্পোরেশনের, ওটা দিয়ে টাকা নেই। অবৈধ দখল আর উচ্ছেদের খেলায় ভোগান্তিতে স্থানীয়রা। শিগগিরই স্থায়ী সমাধানের দাবি নগরবাসীর। এই যে অনেক গাড়ি থাকে, হাঁটতে সমস্যা, বাচ্চা নিয়ে হাঁটতে পারি না। আমরা চাই রাস্তার মতো থাকুক। যদিও শহরের ব্যস্ততম এলাকাগুলো অবৈধ দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সিটি প্রশাসক। কেউ স্থায়ীভাবে করে থাকে এটা আমি কখনোই অনুমোদন দেব না, প্রয়োজনে আবার অভিযান চালাবো। 57 বর্গ কিলোমিটারের বরিশাল মহানগরীতে প্রতিনিয়ত বাড়ছে মানুষের সংখ্যা। পর্যাপ্ত কর্মসংস্থানের মধ্য দিয়ে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বন সুবিধার অপব্যবহার ঠেকাতে 1 ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করেছে এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান বলেন, অনিয়মে জড়িত কাস্টমস কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে। এ সময় এনবিআর এর কাছে বন সুবিধার অপব্যবহারকারীদের তালিকা চান বিজিএমএ সভাপতি। দোষীদের শাস্তির দাবি করেন বিকেএমএ সভাপতিও। বর্তমানে তৈরি পোশাক রপ্তানি বাবদ $48 বিলিয়ন আয় নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। সরকারি যেসব নীতি সহায়তায় পোশাক খাতের এই অর্জন, এর অন্যতম কাঁচামাল আমদানিতে বন সুবিধা। তবে এই সুযোগের অপব্যবহারও হয়েছে। শুল্ক সুবিধায় আনা কাঁচামাল গোপনে খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগও আছে। বন্ড ফ্যাসিলিটিস আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এই দেশের রপ্তানি সেক্টরকে অনেক সহযোগিতা করেছে। এটা যেমন সত্য, এটাও সত্য যে বন্ডের ব্যাপক অপব্যবহার হয়েছে। কারচুপি বন্ধে বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম অনলাইন ভিত্তিক করেছে এনবিআর। 10 মাসের পরীক্ষা নিরীক্ষা শেষে 1 ডিসেম্বর থেকে বন্ড সংক্রান্ত আবেদন অনলাইনে বাধ্যতামূলক করল সংস্থাটি। একটা সার্কুলার জারি করবে এনবিআর থেকে যে এখন থেকে আমরা পেপারে কোনো কাজ নিব না, এটা 100% অটোমেটেড হতে হবে। যত দ্রুত সম্ভব আমরা করব, আমাদের সিস্টেম যখন বলবে যে আমরা রেডি, আমরা চেষ্টা করব 1 ডিসেম্বর থেকে এটা কম্পালসারি করতে। ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা দেয়া হলে কাঁচামালের অবৈধ বিক্রি কমবে বলে মনে করেন রপ্তানিকারকরা। আমাদের কোনো মেম্বার যদি অপব্যবহার করে তার সার্ভিস আমরা বন্ধ করেছি। ইতিমধ্যে আমরা ইন্ডিকেশন দিয়ে 22টা প্রতিষ্ঠানকে বলেছি চলবে না এসব। বন্ডের অপব্যবহারকারীদের অন্তত 1-2টাকে অন্তত ধরে দৃষ্টান্তমূলক বা একেবারে দৃশ্যমান কিছু পানিশমেন্ট দেন, তাদেরকে সামাজিকভাবে হেয় করার ব্যবস্থা করেন এবং তারা যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ব্যবসা না করতে পারে। অনুষ্ঠানে জানানো হয়, রাজস্ব কার্যক্রম আরও বেগবানে একই সোডা সিস্টেমের পরিবর্তে নতুন প্ল্যাটফর্ম চালুর পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে এনবিআর। প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিনের খাদ্য তালিকায় একটি আপেল কিংবা কমলা রাখার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু চড়া দামের কারণে মৌসুমেও এসব ফল কিনতে লাগাম টানতে হচ্ছে ক্রেতাদের। আমদানিকারকরা বলছেন, আমদানিতে উচ্চ শুল্কের কারণেই ফলের বাজারে এমন অস্থিরতা। এতে চাহিদা যোগান তত্ত্বে হেরফের হয়ে আসন্ন রমজানে বিদেশি ফলের দাম আরও বাড়ার আশঙ্কা তাদের। এদিকে বিলাসী আমদানি পণ্যের তালিকা থেকে আপেল, কমলা সহ 5 ফলকে বাদ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। নানা জাতের দেশি বিদেশি ফলের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা, তবে নেই কাঙ্ক্ষিত ক্রেতা। বেশ কিছুদিন ধরে আপেল 350 থেকে 400, মাল্টা 260 থেকে 280, কমলা 340 থেকে 360, আনার 500 থেকে 600 আর আঙুর বিক্রি হচ্ছে 400 থেকে 550 টাকায়। মৌসুম শুরু হলেও দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তেরই অনেকটা নাগালের বাইরে এসব ফল। আনার এখন উল্টা দাম বাড়ছে, সাধারণ নিরীহ গরিব মানুষ যারা কিনতে আইলে 2টা কিনে। মৌসুম হচ্ছে, কিন্তু মৌসুম অনুযায়ী অন্য বছর আমরা যে দামে বিক্রি করি ওই দামে এবার আমরা কিনে আনতে পারতেছি না। ফলের দাম অনেক বেশি, গেছে বারের থেকে এবার আরো বেশি আসছে দাম। আমরা আশা করি যে এই টাইমে একটু কমবে, কিন্তু কমে তো মানে সম্ভবই না, বরং উল্টে আর দেখা যাচ্ছে খুবই উদ্যোগী। মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে ভালো। আর
খুচরা বাজারে যখন এমন বেহাল দশা, তখন সদরঘাটের বাদামতলী পাইকারি বাজারের কি অবস্থা? আমদানিকারকদের দাবি, উচ্চ শুল্কের জাতাকলে পিষ্ট ফলের বাজার। আসছে রমজানে ফলের বাজার আরও চড়ার শঙ্কা তাদের। রমজান খুব বেশি একটা দূরে না, তো আমরা যদি এখন ফলগুলো আমদানি করতে না পারি, তখন আমাদের একটা ঘাটতি বা একটা সংকটের সম্মুখীন হতে হবে। ফলের যে শুল্ক বর্তমানে খুব উচ্চ মাত্রায়, আমাদের অরেঞ্জের উপরে প্রায় 121.80% শুল্ক আমরা এখন পর্যন্ত দিচ্ছি। ফলের বাজার সাধারণ মানুষের নাগালে রাখতে আমদানি করা আপেল, কমলা, মাল্টা, আঙুর, আনার ও নাশপাতিকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ফল আমদানির ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে। এই যে কমলা আমদানি করা হচ্ছে, সেই কমলাটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরাও কিন্তু ভোগ করে থাকেন। এই মৌসুমে এই ধরনের ফলগুলোকে আসলে এরকম অত্যাবশ্যকীয় নয়, এই ধরনের ক্লাসিফিকেশন রাখা ঠিক নয়। ফলটাকে বিলাসপণ্য হিসেবেও আসলে এখানে আইডেন্টিফাই করাটা অযৌক্তিক। দেশীয় উৎপাদিত ফল এবং আসলে আমদানি করা ফল, সেগুলোর মধ্যেও একটা সুস্থ প্রতিযোগিতা দরকার, যেন এই ফল কেনার ক্ষেত্রে ক্রেতারা বড় রকমের বৈষম্য শিকার না হন, তারা যেন চাপ অনুভব না করেন। সেই জন্যও আসলে এই আমদানিটা সহজ রাখাটা গুরুত্বপূর্ণ। এছাড়া দেশেই এসব ফলের বাণিজ্যিক পর্যায়ে উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশে ইউরিয়া সারের ঘাটতি পূরণ, বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও উপকূলে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলায় সার কারখানা নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। আর সেই উদ্যোগ বাস্তবায়ন করতে সরকারের 3 উপদেষ্টা একযোগে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় সম্ভাব্যতা তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনাও দেন। আমদানি নির্ভরতা কমিয়ে ইউরিয়া সারের সাশ্রয়ী উৎপাদনে গুরুত্ব দেন উপদেষ্টারা। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। চলতি অর্থবছর দেশের ইউরিয়া সারের চাহিদা ছিল 27 লক্ষ মেট্রিক টন। দেশে উৎপাদন হয়েছে 11,23,000 মেট্রিক টন। বিদেশ থেকে আমদানি করা হয়েছে প্রায় 16 লক্ষ মেট্রিক টন। দেশের মোট চাহিদার মধ্যে উপকূলীয় এলাকায় চাহিদা ছিল প্রায় 5 লক্ষ মেট্রিক টন। এই সার আমদানি করতে 2,750 কোটি টাকা ব্যয় হয়। তবে কারখানা স্থাপন করা হলে সার উৎপাদন বাবদ খরচ হবে 1,800 কোটি টাকা। এতে সাশ্রয় হবে প্রায় 950 কোটি টাকা। শুক্রবার ভোলায় গ্যাস ভিত্তিক সার কারখানা স্থাপন ও নির্মাণাধীন বাপার গুদাম পরিদর্শনে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দিনভর শাহবাজপুর গ্যাসকূপ, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় বাপার গোডাউন, নির্মাণস্থল, বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের বিষয় বিবেচনা করে ভোলায় বার্ষিক 5.61 মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়। এ সময় ভোলার গ্যাস দিয়ে সেখানে শিল্প কারখানা স্থাপনের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখানে যাতে ভোলার গ্যাসটা যাতে ভোলাতে ব্যবহার হয়, এটার জন্য ভোলা শিল্প কারখানা। ওই তো বললাম তো যে একটা হচ্ছে যে আমরা ফার্টিলাইজার ফ্যাক্টরি করতেছি, তারপর হচ্ছে যে বেসরকারি শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপন করতেছে, তাদেরকে গ্যাস দিচ্ছি। ভোলার গ্যাস দিয়ে সার কারখানা স্থাপনের সম্ভাব্যতার কথা জানান শিল্প উপদেষ্টা। আর বিনিয়োগ সক্ষমতা কাজে লাগানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার। এই গ্যাসকে আমরা কিভাবে দেশের কাজে লাগাতে পারি, আমরা গ্যাসের থেকে সার প্রস্তুত করতে পারি, এই জন্য একটা ফ্যাক্টরি করা যায় কিনা এবং সেটার ফিজিবিলিটি প্রশ্ন, এটা দেখা। বিনিয়োগের প্রয়োজন আছে, বিনিয়োগ সক্ষমতা দিয়ে এখানে কর্মসংস্থান তৈরি করার যথেষ্ট সুযোগ আছে। বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলার গ্যাস ফিল্ড সমূহে 2.24 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুদ রয়েছে। প্রতিদিন 182 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। চাহিদার বিপরীতে বর্তমানে 72 থেকে 78 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।
পটুয়াখালীতে নিয়ন্ত্রণহীনভাবে জনবসতি এলাকায় গড়ে উঠেছে শত শত বরফকল। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা, পরিবেশগত ছাড়পত্র কিংবা সরকারি নজরদারি ছাড়াই এসব বরফকল চালু থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সম্প্রতি একটি বরফকল বিস্ফোরণে কয়েকজন আহত হওয়ার ঘটনায় এ খাতের অব্যবস্থাপনা ফের আলোচনায় এসেছে। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পটুয়াখালীতে বরফকল যেন গজে ওঠা শিল্প। শুধু মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র ঘিরেই রয়েছে শতাধিক বরফকল, যেগুলো গড়ে উঠেছে বাজার, স্কুল, কলেজ ও ঘনবসতি এলাকায়। অ্যামোনিয়া গ্যাস ভিত্তিক এসব বরফকল গড়ে তোলায় নেই কোনো পরিবেশগত ছাড়পত্র বা অনুমোদিত নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি মহিপুরে গাজী আইস প্লান্টে কর্নেসার পাইপ লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে তীব্র অ্যামোনিয়া গ্যাস। এতে আহত হয় অন্তত ২০ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র গ্যাসের গন্ধে দম নিতে কষ্ট হলে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসে পুরো এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ না করায় প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা। ২ থেকে ২.৫ মিনিট সময় আমি এই ট্যাঙ্কের এই মেথায় আইছি, আমার পরে দেখি যে ঠুস করে শব্দ হয়েছে, শব্দের ফলে গ্যাসটা বেরিয়ে গেছে। মেস্তুরির গাফিলতির কারণে এই সমস্যা হয়েছে। মেস্তুরি আপনার পানি ঝাঁক দেয়, পানি যে পরে নেই, খেয়াল রাখে নেই। অ্যামোনিয়া গ্যাস যদি কারো সংস্পর্শে যায়, শ্বাসও করতে পারবে না, চোখও মেলতে পারবে না, এরকম। পরিবেশ কর্মীরা বলছেন, জনবসতিতে অনুমোদনহীন অ্যামোনিয়া ভিত্তিক বরফকল শুধু পরিবেশ দূষণই বাড়াচ্ছে না, পুরো এলাকাকে রাখছে মারাত্মক বিস্ফোরণ ঝুঁকিতে। এখানে কতগুলো বরফকল রয়েছে, এর ভিতরে পরিত্যক্ত এবং দীর্ঘ বছর পুরনো, যেগুলোকে আসলে এখন ব্যবহারের উপযোগী না, সেগুলো ব্যবহার করা হচ্ছে। এদেরকে শনাক্ত করে এদেরকে আইনের আওতায় আনা হোক। আইন অনুযায়ী জনবসতি এলাকায় বিপজ্জনক রাসায়নিক ব্যবহারের কোনো প্রতিষ্ঠান চালু করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক। কিন্তু অধিকাংশ বরফকলে নেই সেই অনুমোদন। মানা হয় না অ্যামোনিয়া সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা মানদণ্ড। তবে পরিবেশ অধিদপ্তর বলছে, জনবসতি এলাকায় অ্যামোনিয়া গ্যাস ভিত্তিক বরফকলের কোনোভাবেই ছাড়পত্র দেয় না দপ্তরটি। আর পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া এমন বরফকল পরিচালনা আইন বিরোধী। অবৈধভাবে চালানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের নিরাপত্তার জন্য ফায়ার এক্সটিংগুইশার এবং লাইসেন্স আছে কিনা এবং এগুলো আমরা তদারকি করব, দেখব। আইন ভঙ্গ করে যদি দেখা যায় কোনো প্রতিষ্ঠান এরকমভাবে পরিচালনা করে, সেক্ষেত্রে আমরা আইনগত যেভাবে হয় আইনগত ব্যবস্থা নেব। অ্যামোনিয়া গ্যাস লিক হলে ২০০ থেকে ৩০০ মিটার এলাকার মানুষের জীবন হুমকিতে পড়ে। তবুও জনবসতির মধ্যেই বিস্ফোরণ ঝুঁকি নিয়ে চলছে এসব বরফকল। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন ভোরের সময়। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর বাইরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান, মুন্সিগঞ্জে নাসির উদ্দিন উজ্জ্বল এবং নারায়ণগঞ্জে আছেন শওকত আলী সৈকত। সরাসরি শুরুতে যাচ্ছে মেহেদির কাছে। মেহেদি, 10টা স্বাভাবিক দিনের মতোই আজকের এই সকালের কার্যক্রম যেটি শুরু হয়েছে। শ্রমজীবী মানুষ যারা রয়েছেন কাজের খোঁজে বেরিয়েছেন এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখি, গাজীপুর যেহেতু একটি শিল্পাঞ্চল, এখানকার বিপুল পরিমাণে ইন্ডাস্ট্রিগুলোর শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু কাজের প্রয়োজনে আসলে বাইরে বেরিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে আমরা কথা বলেছিলাম তাদের সাথে। তারা যেটি বলছেন, কিছুটা ভয় কাজ করলেও তারা কিন্তু যেটি বলছেন যে কাজের প্রয়োজনে তারা বাইরে বেরিয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক দেখে তারা কিন্তু কাজের অর্থাৎ নিজের কর্মস্থলে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কিন্তু সড়কে টহল দিয়েছে এবং তার পাশাপাশি পুলিশের উপস্থিতিও কিন্তু আমরা প্রতিটি মোড়ে মোড়েই দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আজকে সারাদিনে গাজীপুরে বেশ কিছু কর্মসূচি তারা হাতে নিয়েছেন। প্রতিটি পয়েন্টে কিন্তু তারা তাদের অর্থাৎ তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। এবং তার পাশাপাশি এর বাইরেও আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই অঞ্চলে কিন্তু আমরা জানি গত রাতেও ছোটোখাটো বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করলেও তবে তারা যেটি বলছেন যে যেহেতু দিনের বেলায় এখন পর্যন্ত কোনো অঘটন অর্থাৎ দিনের বেলায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি, সেটি নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট রয়েছেন। এবং দিনের বেলা যে পরিস্থিতি, সড়কের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব
সবকিছু নিয়েই তারা স্বাভাবিকভাবেই কিন্তু দেখছেন, সেই লক্ষ্যেই কিন্তু আজ সকালে বেরিয়েছেন। একটু জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবেই কিন্তু এত সকালে, যেহেতু শীতের সকাল, সাধারণ মানুষ কিন্তু যাদের অতি প্রয়োজন অর্থাৎ যাদের অফিস সকাল 6টা থেকে 7টার মধ্যে তারাই কিন্তু বেরিয়েছেন, এবং তার পাশাপাশি যারা শরীরচর্চা করতে যাচ্ছেন তারা বেরিয়েছেন। তাছাড়া দূরপাল্লা যাত্রী আমরা দেখতে পাচ্ছি সড়কে, তারা বিভিন্ন জায়গা থেকে এসে এই গাজীপুরে এসে পৌঁছাচ্ছেন, এবং পাশাপাশি যেহেতু গাজীপুর একটি অর্থাৎ রাজধানী ঘেঁষা শহর, এবং তার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন প্রতিদিন কিন্তু এই গাজীপুর হয়ে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে যায়। স্বাভাবিকভাবেই আজকের যেই সকাল সেটি স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল গাজীপুরের পরিস্থিতি। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে নারায়ণগঞ্জে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে যে রায় ঘোষণা হওয়ার কথা, সেই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচিকে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা জোরদার করেছে। জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চাষারা শহরের চাষারা চৌরাস্তায় পুলিশ বাহিনীর একটি দল এখানে সতর্ক অবস্থায় অবস্থান করছে। এ বিষয়ে আজকে আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের যে আজকের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ক্ষেত্রে কোনো ধরনের যাতে নাশকতা সৃষ্টি না হয় তা প্রতিরোধ করতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 9টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি 26টি টহল দল ও 42টি মোবাইল টিম কাজ করছে। এছাড়া অতিরিক্ত 50 জনের একটি বিশেষ ফোর্স ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত তারা টহল হিসেবে কাজ করছে। পুলিশ সুপার জানিয়েছেন যে মহাসড়কের দুপাশেই এই 50 জনের এই বিশেষ ফোর্স তারা কাজ করবে। কোন ধরনের যানবাহন বা মহাসড়কের কোথাও কোনো ধরনের নাশকতা যাতে কেউ করতে না পারে সেজন্য তারা সেই বিশেষ ফোর্স টহল টিম এবং মোবাইল টিম তারা সতর্কভাবে কাজ করছে, এবং চেকপোস্ট গুলোতে সে কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার আমাদের জানিয়েছেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত দিনে রাতে জেলা পুলিশের 840 জন কর্মকর্তা এবং সদস্য তারা 2 শিফটে তারা কাজ করছেন। তারা নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়োজিত রেখেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই আজকের এই শাটডাউন কর্মসূচিতে কোনো ধরনের নাশকতা যাতে সৃষ্টি না হয় সেজন্য গ্রামীণ ব্যাংক সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নজরদারির আওতায় নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। এই প্রতিষ্ঠানগুলোকে গতকাল থেকেই তারা বিশেষ নজরদারিতে রেখেছেন। পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়া জেলা পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর আরো যেসব সংস্থা রয়েছে এবং তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত আমরা নারায়ণগঞ্জ জেলায় কোন ধরনের কোন নাশকতা বা কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। সবকিছু শান্তিপূর্ণভাবে যে পরিস্থিতি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এই ছিল নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবশেষ। এই মুহূর্তে আমরা এখন জানবো মুন্সিগঞ্জের পরিস্থিতি। সেখানে রয়েছেন আমার সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভোর থেকেই যখন কুয়াশা ভেদ করে আলো উকি দিচ্ছে এবং অগ্রহায়ণের এই ভোরটা কিন্তু অত ব্যস্ততা যাচ্ছে না এবং কিছু কিছু যানবাহন পারাপার হচ্ছে এবং এখানে আপনারা দেখছেন যে টোল প্লাজাগুলোতে তেমন ভিড় নেই, তবে নিরাপত্তা বলয় রয়েছে এবং একই সঙ্গে যে পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু যানবাহন তেমন একটা আসছে না এবং এক্সপ্রেস
ওয়েগুলোতে যে একটা মানে ঢিলেঢালা অবস্থা আমরা লক্ষ্য করছি এবং এই যে সকালের এই দৃশ্যটা কিন্তু অনেক ভোর থেকে আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং একেবারে পদ্মা সেতুর যে অপর প্রান্তেও একই রকম অবস্থা বিরাজ করছে এবং এখানকার যে ধলেশ্বরী টোল প্লাজা রয়েছে সেখানেও কিন্তু তেমন একটা ভিড় নেই, তবে সবখানেই কিন্তু নিরাপত্তা রয়েছে এবং মুন্সিগঞ্জ জেলার যে অপর একটি প্রান্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে সেখানকার পরিবেশও কিন্তু এই হালকা পাতলা যান চলাচল এবং এখানকার যে নিরাপত্তা চৌকি কিন্তু বিভিন্ন স্থানে রাখা হয়েছে এবং এখানে যাতে কোনো রকম নাশকতার কোনো ঘটনা ঘটতে না পারে সেই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যালার্ট রয়েছেন বলে তারা জানিয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে। রাজধানীর হাইকোর্ট এলাকায়ও জোরদার করা হয়েছে নিরাপত্তা। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছে তার কাছে। কাউসার, এই মুহূর্তে আমি আছি হাইকোর্টের থেকে দোয়েল চত্বরের দিকে যে রাস্তাটি, সেই রাস্তায় দোয়েল চত্বরের মুখে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের একটি ব্যারিকেড আছে। ওনারা এখানে রাস্তা বন্ধ করেছেন এবং ওনারা বলছেন যে আজকে রায় ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কড়াকড়ি তারা করছেন তার একটি অংশ হিসাবে কয়েকটির দিকেই রাস্তা বন্ধ রাখা হয়েছে এবং খুব বিশেষ প্রয়োজন না হলে এবং প্রয়োজন প্রমাণিত না হলে তারা কাউকে এই রাস্তা দিয়ে যেতে দিচ্ছেন না। এবং আমরা গণমাধ্যমের গাড়ি আমরা যখন যেতে চাচ্ছিলাম তারা বলছিলেন যে আমরা গাড়ি বাইরে রেখে হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন তার মানে হচ্ছে কি ধরনের নিরাপত্তা আজ নেওয়া হয়েছে এই রায়কে কেন্দ্র করে। এবং আমাদের অন্যান্য সহকর্মীরাও আরও বিভিন্ন জায়গায় আছেন, তারা খোঁজ নিচ্ছেন। আমিও হাইকোর্টের ওই প্রান্ত থেকে ঘুরে এদিকে এসেছি, সেদিকে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন এবং গতকালকে থেকে আমরা জানি যে আজকে রায়কে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় সেনাবাহিনীর বিশেষ টিমের জন্য কিন্তু আবেদন করা হয়েছিল এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম সেখানে আছে এবং যেদিন রায় ঘোষণার তারিখ ছিল সেদিনও আমরা দেখেছিলাম হাইকোর্ট এলাকায় সেনাবাহিনীর একাধিক টিম সেখানে তাদের কার্যক্রম করছিলেন এবং সেনাবাহিনী, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি, পুলিশ সহ বেশ কিছু বিশেষায়িত টিমও কিন্তু সড়কে ছিলেন এবং আজকে আরও বেশি কড়াকড়ি হয়েছে। এবং জানেন যে গত রাতে বেশ কিছু জায়গায় ককটেল ফুটানোর ঘটনা ঘটেছে, কেরানীগঞ্জের থানা কমপ্লেক্সের পাশে গাড়িতে আগুন দেওয়ার মতন ঘটনাও ঘটেছে, যার প্রেক্ষিতে জানমালের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর রয়েছেন। এবং গত রাতে আমরা প্রতিবেদনও প্রচার করেছিলাম যে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি এমন ঘোষণাও দিয়েছিলেন তার বাহিনীর প্রতি যে কেউ যদি ককটেল ফুটায়, কেউ যদি গাড়িতে অগ্নিসংযোগ করতে আসে, অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার মতন অপচেষ্টা যদি কেউ গ্রহণ করে তাহলে যেন পুলিশ আইনগত যে ব্যবস্থা সেটি নেয়, অর্থাৎ তাকে সরাসরি গুলি করার নির্দেশনাও তিনি দিয়েছেন। তো এতেই বুঝতে পারছেন যে আসলে কতটুকু সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ। আসলে কোনো ছাড় দেওয়ার মন মানসিকতা তাদের মধ্যে নেই। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এ ধরনের কোনো কর্মকাণ্ডেই তারা ছাড় দিবেন না। তো বেলা বাড়তে থাকলে আমরা বুঝতে পারবো যে আসলে এই যে শাটডাউন কর্মসূচির মতন কর্মসূচি দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আসলে জনমনে কি পরিমাণ আতঙ্ক বিরাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু সতর্কাবস্থায় জনগণকে নিরাপত্তা দিতে পারবেন তার উপর নির্ভর করেই কিন্তু আসলে দিন বেলা বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে মানুষজন ঘর থেকে কি পরিমাণ বের হচ্ছে কি বের হচ্ছে না। যেহেতু আমরা জানি যে একটি সাপ্তাহিক কার্যক্রম চলবে ডেফিনেটলি, আজকে যে বন্ধের দিন তো নয়, তো যার কারণে দিন বেলা বাড়ার সাথে সাথে মানুষজন বের হবে এমনটাই আমরা আশা করছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও বলছে কোনো ধরনের অবনতি তারা ঘটতে দিবেন না। তো এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হাইকোর্ট এলাকায়। বরগুনার পায়রা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ, ঝুঁকিতে পড়েছে আরও প্রায় ৩ কিলোমিটার বাঁধ। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে সরকারের উদ্যোগ না থাকায় সর্বস্ব হারানোর শঙ্কায় তারা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর ক্ষেত ভরা ফসল একসময় সবই ছিল বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের বাবুল মল্লিকের। কিন্তু পায়রা নদীর অব্যাহত ভাঙনে সব হারিয়ে এখন অন্যের জমিতে বসবাস তার। সম্প্রতি আবারও ভাঙনের কবলে পড়েছে মাথা গোজার শেষ আশ্রয়টুকু। নদীর করাল গ্রাসে সব হারানো বাবুলের চোখে এখন ঘোর অন্ধকার। নদী আইয়ে গেছে 5-7 ফুট আমার ঘর দেওয়া দূরে। এই এখন এ জায়গাটাও যদি চলে যায় তাহলে তো আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই। পায়রা নদীর আগ্রাসী ভাঙনে সর্বস্ব হারানোর আশঙ্কায় এখন নদী পারের প্রায় 10,000 মানুষ। কোথাও কোথাও নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেড়িবাঁধও। ঝুঁকিতে রয়েছে আরও 3 কিলোমিটার বাঁধ। হাজার হাজার ঘর বাড়ি সব নদীতে ভাঙছে। এমন আমরা থাকা আমাকে ভয়াবহ। রাস্তা একেবারে নদীর মুখে, 2-3 জায়গা আছে বস্তা দেয়, কিন্তু আসলে তাতে নদী ভাঙ্গা ফেরে না। স্থায়ী সমাধানের জন্য, রাস্তা শক্ত করার জন্য আমাদের যদি একটু সরকার বাহাদুর খেয়াল রাখতেন তাহলে আমাদের একটু উপকার হয়তো। ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তবে জরুরি বাঁধ মেরামতের জন্য প্রস্তুতের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প যদি অনুমোদন হয় আমরা আশা করছি এই অঞ্চলের যে মানুষের জানমাল এবং সম্পত্তি রক্ষায় টেকসই বেড়িবাঁধ বা সিসিগুলো জিও ব্যাগ দিয়ে যে বেড়িবাঁধ সেটা আমরা নির্মাণ করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পায়রা নদীর অন্তত 9টি স্থানে সম্প্রতি তীব্র ভাঙন দেখা দিয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বছরের পর বছর ধরে জোড়াতালি দিয়ে চলছে বরিশাল খুলনা মহাসড়কের ওপর নির্মিত ঝালকাঠির বাসন্ডা সেতু। যে কোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিয়ম না মেনে ভারী যান চলাচলে সৃষ্টি হয়েছে ভেঙে পড়ার ঝুঁকি। সড়ক বিভাগ বলছে কংক্রিটের সেতু নির্মাণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। 3 যুগ আগে বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা নদীর উপর 125 মিটার দৈর্ঘ্যের বেলি সেতু নির্মাণ করা হয়। সেতুটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। সম্প্রতি পদ্মা ও বেকুটিয়া সেতু চালু হওয়ায় বাসন্ডা সেতুর উপর যানবাহনের চাপ বেড়েছে 3 গুণ। সেতুটির ধারণ ক্ষমতা 7 টন হলেও আইন না মেনে চলছে 3 থেকে 4 গুণ বেশি ওজনের যানবাহন। তার উপর সেতুর পাটাতন ক্ষয় হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। বর্তমানে সেতুর উপরের প্লেটে 6 শতাধিক জোড়াতালি দেওয়া হয়েছে। এতে ভারী যানবাহনের চলাচলের সময় কাঁপছে বেলি সেতুটি। যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা স্থানীয়দের। একটা ট্রাক লয়ে যদি ওঠে তাহলে তারও 5টা গাড়ি ওঠে, তখন এই শিশুর মাতন দোলে। রিসেন্টলি যদি এটা এটার ভিতরে পদক্ষেপ না নেয় তাহলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এই ব্রিজটা প্রতি বছরই তারা কাজ করতেছে, এই ভেঙে যায়। আমরা সবসময় আতঙ্কে থাকি কখন একটা বড় দুর্ঘটনা ঘটে। আধুনিক কংক্রিট সেতু নির্মাণের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে নকশা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে শীঘ্রই সেতুটি নির্মাণ করা হবে। ডিজাইনটি আমরা হয়তো এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে আমরা হাতে পেতে পারি। এর পরবর্তীতে আমরা ডিপিপি প্রক্রিয়াকরণের মাধ্যমে একটি প্রকল্পের মাধ্যমে এই ব্রিজের কাজটি খুব দ্রুত শুরু হবে। সড়ক বিভাগের তথ্য মতে 80-র দশকে ঝালকাঠি শহরের বাসন্ডা নদীর উপর বরিশাল খুলনা মহাসড়কে বেলি সেতুটি নির্মাণ করা হয়েছিল। সময় সংবাদ, ঝালকাঠি। উদ্বোধনের 3 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি পিরোজপুর পৌরসভার ডাম্পিং স্টেশন। আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ জনবলের অভাবে স্টেশনটি এখন বন্ধ হওয়ার উপক্রম। এ কারণে শহরের বর্জ্য ব্যবস্থাপনার কোনো সুফল পাচ্ছেন না পৌরবাসী। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালে পিরোজপুর পৌরসভায় একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়, অথচ এখনও আগের মতোই খোলা জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ, মশা মাছি আর নানা রোগের ঝুঁকি বাড়ছে পৌরবাসীর। সংশ্লিষ্টরা বলছেন ডাম্পিং স্টেশনে বর্জ্য ছাঁকনি, সংগ্রহ ব্যবস্থা ও ল্যান্ডফিল সাইট সহ নানা প্রযুক্তির ব্যবহারের পরিকল্পনা থাকলেও এখনও সেসব যন্ত্রপাতি পুরোপুরি স্থাপন করা হয়নি। পৌর এলাকায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 টন বর্জ্য উৎপন্ন হলেও নেই সুষ্ঠু ব্যবস্থাপনা। স্টেশনটির ব্যবস্থা নিয়েও অভিযোগ রয়েছে কর্মীদের। খুব কষ্ট করি কাজ করি, বেতন কম, একটু ওষুধ নাই, তাতে গোলস নাই, গাও যাতে ঠিক মতো আমরা পাই না। ডাম্পিং ছিল, সেটা হচ্ছে ব্যবহার না করার কারণে অকেজো অবস্থায় পড়ে আছে। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলে মানুষের হাঁটা চলার খুবই কষ্ট হয়। আমরা পৌরবাসীরা চাই যাতে একটি আধুনিক ডাম্পিং ব্যবস্থা তৈরি হয়। পৌর
কর্তৃপক্ষ বলছে যন্ত্রপাতি স্থাপন ও পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল না থাকায় কার্যক্রম ধীর গতিতে চলছে। তবে কোনো সমাধানের আশ্বাস দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। বর্জ্য বাছাই করার জন্য যে পরিমাণ জনবল দরকার, এত জনবল আমাদের নেই। জনবল সংকটও কিছু আছে। মেশিনের মাধ্যমে পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলি আলাদা করা যায়, সেভাবে সদস্য সরকারের কাছে আমরা অনুরোধ করেছি। 4 একর জমির উপর ডাম্পিং স্টেশন নির্মাণে ব্যয় করা হয় প্রায় 8,51,08,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি সাদিক হাসান ইমন। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর বাইরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এই মুহূর্তে সাভারে আছেন মোজাফর হোসেন জয় এবং মাদারীপুরে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে এবং আজকে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী রায় রয়েছে সেই কার্যক্রমকে কেন্দ্র করে যে সারা দেশে যে সতর্ক অবস্থা বিরাজ করছে তার অবস্থান হিসেবে আমরা আমিন বাজারের যে প্রবেশ মুখ অর্থাৎ রাজধানীর প্রবেশ মুখ যে আমিন বাজার সেখানে অবস্থান করছি। সকাল থেকে আমরা দেখেছি যে মূলত ঢিলেঢালা অবস্থায় মূলত এই আমিন বাজারের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মাত্র 2 সদস্য বিশিষ্ট পুলিশ রয়েছে এই রাজধানীর প্রবেশ মুখে, যেখানে নিরাপত্তার সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আমিন বাজারে আমরা রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশ মুখ, যেখান দিয়ে সহজেই নানা ধরনের অপকর্ম সংঘটিত হতে পারে। গত রাতেও আমরা দেখেছি যে মূলত সাভার এবং ধামরাইতে 2টি থেমে থাকা যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে 2টি বাস। সেক্ষেত্রে কিন্তু আমরা আজকে সকালে ভোরবেলা থেকে যতটুকু জানতে পেরেছি যে এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকার কথা ছিল এবং চেকিং ব্যবস্থা কার্যক্রম আরো মজবুত করার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে মূলত এখানে কোনো মাত্র 2 জন পুলিশ দাঁড়িয়ে আছে এবং আমরা যতটুকু জেনেছি যে বিশেষ করে সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চল গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল এবং এখানে গুরুত্বপূর্ণ শিল্প ব্যবস্থাপনা রয়েছে। সেখানে কিন্তু পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং পুলিশি টহল বাড়ানো হয়েছে। একই সাথে যৌথ বাহিনী টহল থাকবে বলে আমরা জানতে পেরেছি। সাভারের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থাপনা রয়েছে সেই সমস্ত স্থাপনা, শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা সব জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে। একই সাথে কিন্তু বিশেষ করে রাজধানীর প্রবেশ মুখ খ্যাত যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের আমিন বাজার মূলত একটি গুরুত্বপূর্ণ স্থান। সেই স্থানে কিন্তু আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যখন কিনা লকডাউন আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ডাকা হয়েছিল তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। আজকে সকাল থেকেই মূলত ঢিলেঢালা ভাবেই এখানে কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। তবে মহাসড়কে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, খুব স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল করছে এবং রাজধানীর অভিমুখে সেই যানবাহনগুলো প্রবেশ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকালকে আমরা কথা বলেছিলাম ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে, তিনি বলছেন যে সর্বোচ্চ ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে এবং যে ব্যবস্থাপনায় শিল্প কারখানা সহ আপনার যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেই সমস্ত স্থাপনা নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণে জোরদার করা হয়েছে। তারা আমাদেরকে বলছেন যে মূলত যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে পুলিশের যথেষ্ট পরিমাণের কার্যক্রম রয়েছে এবং সেই কার্যক্রমকে বেগবান করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত ঢাকা আরিচা মহাসড়কের যে আমিন বাজার পয়েন্ট রয়েছে, আমিন বাজারের পরে গাবতলী ব্রিজ এবং এরপরে কিন্তু রাজধানীতে প্রবেশ করে গাবতলী ব্রিজ হয়ে রাজধানীতে প্রবেশ করে থাকে যানবাহনগুলো। মূলত এখানে সকাল থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকার কথা ছিল এবং আপনার আরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা থাকলেও আমরা কিন্তু দেখেছি যে মূলত এখানে 2 জন পুলিশ অপেক্ষা করছেন এবং তারা মূলত দাঁড়িয়ে আছেন। কোনো ধরনের পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যক্রম কিন্তু চলছে না। তো মূলত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা থাকলেও কিন্তু জোরদার নিরাপত্তা ব্যবস্থা চলছে না। আমরা যদি একটু দেখাতে বলবো পুলিশ 2 জনকে, তারা 2 জন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন মূলত আমিন বাজারের যে মোড় রয়েছে এখান থেকেই কার্যক্রম পরিচালনার কথা ছিল পুলিশের। তো সাভারে মূলত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের জোরদার ব্যবস্থা থাকবে বলে আমরা গতকালকে জানতে পেরেছিলাম, কিন্তু আজকে এসে দেখেছি যে রাজধানীর যে প্রবেশ মুখ আমিন বাজার সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা অভাব রয়েছে এবং
একই সাথে কিন্তু বিশেষ করে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার কথা রয়েছে। একই সাথে পুলিশ বাহিনীর সদস্যরা যেমন টহল দিবে, তেমনি কিন্তু যৌথ বাহিনীও মোবাইল কোর্ট পরিচালনা করবে। তো আমার কাছে সাভারের আমিনবাজার থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। রাজধানীর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মোজাফের হোসেন জয়। ফরিদপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার হামিদ্দি ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামের মনিমুল্লার সঙ্গে একই গ্রামের আসাদ মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মনিমুল্লার সমর্থক বাবুল মোল্লার ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্স জোরে বাজালে আসাদ মেম্বারের সমর্থকরা সাউন্ড কমাতে বলে। এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোববার সকালে আসাদ মাতুব্বরের সমর্থক জাফর মাতুব্বরকে মারধর করে দাঁত ভেঙে দেয় মনিমুল্লার সমর্থকরা। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়লে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দুপুরে শিবচর উপজেলার নিয়ামতকান্দি গ্রামের নুরুদ্দিনের সঙ্গে প্রতিবেশী সায়েদ মাঝির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে নুরুদ্দিন চাষাবাদ করতে গেলে বাধা দেয় প্রতিপক্ষ। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় সায়েদের লোকজন। তাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে ও স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ভোরের সময় আরও থাকছে। অবরুদ্ধ গাজায় বন্যার মাঝেও ইসরায়েলি আগ্রাসন, হামলায় আরও 4 জনের প্রাণহানি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না নেওয়ার ঘোষণা নেতানিয়াহুর। পটুয়াখালীতে জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রিমানুর ইসলাম রিমুর বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন নেতাকর্মীরা। রোববার সকালে কাজিরহাট বাজারে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির গাড়ি আটকে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় সড়কে কাফনের কাপড় পরে অবস্থান নেন তারা। বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাসে নেতাকর্মীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। রাজশাহীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব বাস্তবতা ও করণীয় শীর্ষক গোল টেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা নতুন বাংলাদেশ গঠনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বারোপ করেন। এছাড়া কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি, আর্থিক অধিকারহীনতা সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা উন্নয়ন এবং বৈষম্যহীন সামাজিক কাঠামো সহায়ক নীতিমালা তৈরির উপর জোর দেন। তাদের পক্ষে যায়, কিন্তু তারা সেটাও বলবো না যে নারীর পেছনে নারী শুধু নিরাপদ শহর, নিরাপদ দেশই উন্নয়নের সবচেয়ে আমাদের সমাজ।